তারাকুণ্ডু, চলো তারপর। জঙ্গলের হাতি, এগুলো পোষা টোষা নয়, এগুলো জঙ্গলের হাতি। উফ, ফেরার সময়ও কত কিছু পাচ্ছি। ঘরে শুয়ে জাস্ট পর্দাটা সরাবে, নদী দেখতে পাবে, উল্টো পারে জঙ্গল দেখতে পারে, বিছানায় শুয়ে শুয়ে। গুড মর্নিং সবাইকে। আমি এখন তো আছি ডুয়ার্সে, গরুমারাতে, আমার নিজের রিসর্টে, হোমস্টেতে, গ্রিন প্যারাডাইসে। যেরকম ভিডিওর থাম্বনেল বা টাইটেলে দেখছো, আজকে আমি যাচ্ছি হচ্ছে ডুয়ার্সের আরেকটা সাইড, জলদাপাড়াতে। অবভিয়াসলি এই ট্রিপ স্পন্সর পথের সাথী। এবারের ট্রিপে আমার সাথে আমার কোনো বন্ধু বান্ধব নেই, তবে দুজন দাদা আছে। পরিমল দা গাড়িতে অলরেডি ঢুকে গেছে, আর এখানে আছে সুমন দা। যেতে যেতে কথা হবে, যেতে যেতে আরো কিছু সাইট সিন করবো। তো চলো যাত্রা। যেটা খাওয়ার আগেও এখন গাড়িকে সবার আগে খাওয়ানোর পালা। আমরা যে ডুয়ার্স ট্রিপের প্ল্যান করছি, দুদিন গরুমারা সাইডে এবং দুদিন জলদাপাড়া সাইডে। ট্রেনে তো যাওয়াই যায়, যারা কলকাতা থেকে আসবে তারা তো ওখানে নামবে হাসিমারা স্টেশনে ডাইরেক্ট। ওখান থেকে যদি যাত্রা শুরু করতে চাও তাহলে ওখানে হাসিমারা স্টেশনে নামতে হবে। আর এখান থেকে গরুমারা সাইড থেকে যদি যাত্রা শুরু করতে চাও তাহলে নিউমাল জাংশন স্টেশনে নামতে হবে। নিউমাল জাংশনে নেমে তারপর এখানকার সমস্ত, মানে এখানকার বলতে গরুমারা সাইডে সমস্ত সাইট সিং করে 2-3 দিন এখানে থেকে তারপর ওদিকে যেতে চাইলে তখন যাত্রাপথে গাড়িতে সময় লাগবে হচ্ছে মোটামুটি 3 ঘন্টা মতো। বলতেই চলে এসছে বড় ডায়না নদী। এই ব্রিজটা খুব দারুণ লাগে দেখতে, অনেকটা অলরেডি আমরা পেরিয়ে গেছি। দারুণ লাগছে, দেখো নদীটা কতটা চওড়া। অনেকে এখানে দাঁড়ায়, ছবি টবি তোলে। যেতে যেতে আরেকবার চা খেয়ে নিচ্ছি, যদিও খেয়েই বেরিয়েছি চা, তবে একটু রাস্তার ধারে যেতে যেতে চা খেতে ভালো লাগে। আমাদের আজকের প্রথম সাইট সিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সাউথ খয়েরবাড়ি ব্যাঘ্র প্রকল্প। মানে ওখানে বাঘ রেস্কিউ করে রাখা হয়, টাইগার রেস্কিউ সেন্টার বলে ওটাকে। আমরা সেদিকেই যাচ্ছি। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছে গেছি টাইগার রেস্কিউ সেন্টারে। এইটাই হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টারের গেট। ভেতরে একটা দেখভাল করার একজনের ঘর আছে, টিকিট লাগে না আপাতত। এই দিকটা দেখো কি সুন্দর নদী, কি দারুণ লাগছে দেখতে। ক্যামেরা অবভিয়াসলি জাস্টিস করে না। ঢুকেই এরকম একটা পার্ক মতো এরিয়া। এই দিকটায় একটা আবার ব্রিজ রয়েছে, এদিকে আবার একটা বাইসনের মূর্তি বানিয়েছে, মানে পুরো একদম অরিজিনাল যেরকম বাইসনের সাইজ হয় ঠিক সেম সাইজের। আর এইখানে একখানা ওয়াচ টাওয়ার রয়েছে, সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে, গাছের উপরে ওয়াচ টাওয়ারটা। প্রকৃতি পর্যবেক্ষণ মিনার। গাছটা অরিজিনাল গাছ নয়, গাছটা সিমেন্টের গাছ, কিন্তু একটা গাছের ওপর সুন্দর ওয়াচ টাওয়ার বানিয়েছে। পার্কটার যদিও খুব একটা রক্ষণাবেক্ষণ নেই, কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। সুন্দর বসার জায়গা, এখানে সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে তোমরা যদি এখানটায় আসো। ফুল হয়ে রয়েছে কিছু বুনো। জঙ্গলের ঠিক আউটসাইডটায় হয়তো পার্কটা, যাতে বুনো জন্তু জানোয়ার বেরিয়ে না আসে, সেই জন্যে ফেন্সিং করা। চলে এসছি প্রায় কাছাকাছি। বাইরের গেট দিয়ে ঢুকে, এটা হয়তো মেন গেট। এখানে লেখা আছে চিতাবাঘের বাসস্থান, সাবধান, তারের জালে কেউ হাত দেবেন না। এই দিকটা জাল পুরো অনেকটা হাইট অবধি। মেন গেট দিয়ে ঢোকার আগে যে মূর্তিটা বললাম বাঘের দেখা যাচ্ছে, এখানে সাউথ খয়েরবাড়ি সার্কাস অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার। আর এখানে এই যে স্টোরি অফ রাজা, একটা বাঘের স্টোরি, তোমরা পজ করে পড়তে পারো এটা লেখাটা। দেখা গেছে বাঘ মামা ঘুরে বেড়াচ্ছেন। ব্যাপারটা একটা চিড়িয়াখানা টাইপের। এই যে পুরো গোল করে তার দিয়ে ঘেরা। এদিকেও একজনকে আরো দেখা গেছে এই সাইডে, এই যে যেতে যেতে দেখতে পেলাম এইখানটায়। এইসব সময় ফোনের জুম লেন্সের অভাবটা বোধ হয়। এই মহাশয়কে সব থেকে কাছ থেকে দেখা গেল। ইনি একদম প্রপার লেজ নাড়াতে নাড়াতে সুন্দর সুন্দর করে আমাদের দিকে তাকিয়ে আছে। রোদ পোহাচ্ছে, প্রলোভন দেওয়ার অনেক চেষ্টা চলছে।
ডাক নকল করে, কিন্তু এদিকে তাকাচ্ছেই না। যেখানে ছিলাম আবার সেখানেই ফিরে এলাম। টাইগার রিজার্ভ সেন্টারটা যেখানে ছিল তার ওপর থেকে পুরো ড্রোন ফুটেজ নিয়ে এরকম লাগে জায়গাটাকে দেখতে। সকাল 8টার সময় 7:30টার সময় বেরিয়েছি, এখনও বেশ 1 ঘন্টার পথ বাকি। তো সেই জন্যে রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে রাস্তার ধারে রুটি আর তরকারি। ছোট্ট ছোট্ট চাকায় চলতে চলতে আমরা পৌঁছে গেছি আমাদের জলদাপাড়ার রিসর্টে, হোমস্টেতে। রাস্তা লাস্টের দিকটা বেশ খারাপই, বাট চলা যায়, একদমই চলা যায় না সেরকম নয়। তো ঢুকে তো গেলাম আমরা আমাদের জলদাপাড়ার একদম সিসামারা নদীর সামনের হোমস্টে। এই যে পুরো সামনের দিকটা এন্ট্রান্সটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে যদিও ব্যাক সাইড, বাট ঢুকতে তোমাদের এদিক দিয়েই হবে। ফ্রন্ট সাইড হচ্ছে ওই সাইডটা, সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। এইখানটা পার্কিং এরিয়া, ডান দিকে আমাদের গাড়ি রাখা আছে। আর এখান থেকে সোজা হেঁটে এলে সামনেই হচ্ছে, এইটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। আর ডাইনিং এরিয়া দিয়ে সোজা চলে গেলে সামনে এদিকেই হচ্ছে নদীটা। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই একতলায়, মানে ফার্স্ট ফ্লোরে 103 নম্বর রুম, ডাবল বেড রয়েছে। আর এদিকে ফুল কিন্তু গ্লাসের জানলা, দেওয়াল নেই এদিকে কোনো, পুরোটাই গ্লাস। এখানে একটা ব্যালকনি, ব্যালকনিতে খুব সুন্দর পাইন কাঠের কাজ, ওপরে ফল সিলিং এর কাজ, বসার জায়গা, চেয়ার টেবিল। ঘরে শুয়ে জাস্ট পর্দাটা সরাবে, নদী দেখতে পাবে, উল্টো পারে জঙ্গল দেখতে পারে বিছানায় শুয়ে শুয়ে। এখানে একটা সোফাও রয়েছে, এখানে মিনি ফ্রিজ রয়েছে, আচ্ছা ইলেকট্রিক কেটল রয়েছে। আর এদিকটা রয়েছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন মডার্ন অ্যামিনিটিসওয়ালা ওয়াশরুম, গিজার রয়েছে। শীতকালে এলে কিন্তু কোনো প্রবলেম নেই। এদিকে রয়েছে একটা মিরর, তলায় একখানা কাভার টাইপের। ওদিক থেকে হেঁটে এসে এদিকে আবার একটা প্রথমে পড়বে তোমাদের ব্যালকনি। এইটা কমন ব্যালকনি টাইপের হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে 102 নম্বর রুম, সেম সাইজের একটা বড় সাইজের বেড রয়েছে, সোফা রয়েছে, টেবিল রয়েছে, ফ্রিজ রয়েছে, আয়না রয়েছে, এদিকে কাভার্ড রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, বাথরুম রয়েছে। ডিজাইনটা একটু আলাদা বাথরুমের, সব বাথরুম আলাদা করে কি দেখাবো, গিজার টিজার নর্মাল যেরকম যা থাকছে। তবে এই ঘরটার ডিজাইনটা একটু অন্যরকম, দেয়ালগুলো কাঠের এবং জানলা দেওয়া। পুরো ওয়ালটা আর কি, সামনের ওয়ালটা পুরোটা কাঁচের জানলা নয়, হাফ হচ্ছে কাঠ করা এবং তার উপরে কাঁচের জানলা। জাস্ট এই হচ্ছে হোমস্টে। আর এই হচ্ছে নদী, জঙ্গল, এদিকে একটা নদীর বাঁক, এদিকে একটা নদীর বাঁক। এই নদীটার নাম হচ্ছে সিসামারা নদী। আর এটা কিন্তু তোরসা যে নদী, মানে নর্থ বেঙ্গলের যে দুটো বিখ্যাত নদী রয়েছে, তিস্তা এবং তোরসা নদীর থেকে এই নদীটা বেরিয়ে এসছে। চারিদিক শান্ত নিরিবিলি একদম পরিবেশ, মানে নদী, জঙ্গল, নিরিবিলি হোমস্টে। চাইলে হেঁটে বেড়াও আমার মতো, নাহলে ঘরে বসে রেস্ট নাও, বারান্দায় ব্যালকনিতে বসে চা খাও, যা ইচ্ছে। আমরা যেহেতু 3 জন আছি, সেই জন্য আমাদের একটু বড় রুম লাগবে। সিঁড়ি দিয়ে উঠে এসেই এরকম একটা ব্যালকনি, আর ব্যালকনি দিয়ে এগিয়ে গেলেই 104 নম্বর রুমটা কিন্তু একদম সেক্লুডেড। বাইরে এরকম কাঠের কাজ, যেটা আমি আগেও দেখিয়েছি। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, দেয়াল জুড়ে জানলা রয়েছে। আর এদিকে সোজা চলে গেলে এইটা হচ্ছে বাথরুম, যেরকম দেখিয়েছি সেরকমই। চলে এসেছি লাঞ্চ খেতে। ভাত রয়েছে, রাই শাক ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, এটা লাউ ঘন্ট রয়েছে, মাছ চলে এলো আলু দিয়ে, সুন্দর মাছের ঝোল, আচ্ছা চাটনি আর পাঁপড়ও আছে, দাদা বলে গেলেন। আর এদিকে রয়েছে স্যালাড। সুমনদা একটা লঙ্কা খেয়ে দেখাও। সমস্ত কটা রান্নার টেস্ট খুব দারুণ, সেটা আমার প্লেট দেখেই বুঝতে পারছো। শাকটা আমি আর খেতে পারিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাছের সাইজটা দেখো খালি, এইটা হচ্ছে মাছের সাইজ। খাওয়া দাওয়া শেষে এবার যাওয়া যাক জঙ্গলের উদ্দেশ্যে, যে কারণে মেনলি আসা। জলদাপাড়া ফরেস্টের সাফারি করতে যাব আমরা এখন। আপাতত আমাদের নিজেদের গাড়িতেই জঙ্গলের গেট অবধি যাওয়া হবে, যেখানে টিকিট কাউন্টার আছে। এখন অফলাইনেই টিকিট বুকিং হয়,
তো আমরা ওখানে গিয়ে টিকিট বুক করে তারপর যাত্রা শুরু করে গাড়ি নিয়ে এসেই আমরা পৌঁছে গেছি হচ্ছে জলদাপাড়ার, যেখান থেকে আমাদের জিপসি সাফারি শুরু হবে সেখান থেকে। এইদিকে ডান দিকের ঘরটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই যে জিপসিগুলো দাঁড়িয়ে রয়েছে, কিছু জিপসি গেছে ঘুরতে, বাদবাকি সেগুলো এলে আবার আমাদের বোধহয় 3:30 স্লট, 1.5 ঘন্টা আর কি ইয়েটা হয়, সাফারিটা হয়, জিপসি সাফারিটা। আর 1750 টাকা করে একটা জিপসিতে 6 জন যেতে পারবে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, জলদাপাড়া জাতীয় উদ্যান, এখানে ওয়েলকাম টু জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ডুজ অ্যান্ড ডোন্টস এখানে কিছু লেখা রয়েছে। অবভিয়াসলি এগুলো মেনে চলতে হবে। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকের কিন্তু এখানে জিপসি সাফারির জন্য বা এলিফ্যান্ট সাফারির জন্য প্রত্যেকের কিন্তু আই কার্ডের জেরক্স লাগবে। আর হাতি সাফারি এবং তার নিয়মাবলী সেটা এখানটা তোমরা পজ করে দেখে নিতে পারো, টাইমিংগুলো এখানে লেখা রয়েছে। আমরা এখন সাফারিটা শুরু করার আগে, তার আগে আমরা এখানে সাফারি, জিপসি সাফারি এবং এলিফ্যান্ট সাফারির যে টাইমিংগুলো আছে সেটা সবার আগে আমাদের দাদা আছে এখানে, দাদার থেকে শুনে নিই। বিকেলে 2টো স্লট হয়, একটা স্লট হলো বিকেল 1:30টার সময় হয়, আরেকটা স্লট বিকেল 3:30টার দিকে হয়। আর সকালে ফার্স্ট স্লট সকাল 6টার দিকে হয়, আর সেকেন্ড স্লট সকাল 8টার দিকে স্টার্ট হয়। আমাদের জলদাপাড়ার জিপসি সাফারি শুরু হলো, আর ড্রাইভার সাহেব আছেন, এদিকে আছেন গাইড সাহেব। স্যার, আমরা কোন দিকে যাব আজকে, কি কি দেখবো? এখন আমরা যাচ্ছি জলদাপাড়া ওয়াচ টাওয়ারের দিকে। আচ্ছা, তো ওটা একটা পয়েন্ট, আচ্ছা ওইখান থেকে আমরা ব্যাক করে আসবো। আচ্ছা, করে আসে এই যে লেফট সাইডে যে রাস্তাটা গেছে হ্যাঁ ওই দিকটা যাবো। ওদিকে 2টো পয়েন্ট আছে, টোটালি 3টে পয়েন্ট ঘোরানো হয়। আচ্ছা 2টো ওয়াচ টাওয়ার, একটা হচ্ছে ওরম বন বাংলো সল্টলেক পয়েন্ট। আচ্ছা, অলরেডি কি আমরা একটা কিছু দেখতে পেয়ে গেছি মনে হচ্ছে নাকি? না, এটা হচ্ছে না, এটাও এনিমেলসই, আপনার ডোমেস্টিক এলিফ্যান্ট, ও আচ্ছা, পোষা হাতি। পোষা আছে। গাইড সাহেব বললেন যে ময়ূর হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের কনসোলেশন প্রাইজ, মানে কিছু না পাওয়া গেল ময়ূরটা পাওয়া যাবে। এবং বলতে বলতেই সঙ্গে সঙ্গে ময়ূরই সবই পেয়ে গেল। জঙ্গল থেকে সামনেই, মানে এই যে তৃণ জমি যেটা, সেখানে যে ছোট ছোট গাছগুলো হয়ে রয়েছে, সেই গাছগুলোর নাম হচ্ছে ভাট গাছ। এবং ভালো করে দেখলে বুঝতে পারবে গাছগুলোকে কেটে কেটে ফেলে রাখা হয়েছে। এগুলো কেটে ফেলে রাখার কারণ হচ্ছে এগুলো জঙ্গলের প্রাণীদের, কোনো তৃণভোজী প্রাণীদেরই কোনো কাজে লাগে না, তারা খায় না। স্টপ। আমরা এখানে একটা আউল দেখতে পেয়েছি, বাচ্চা এই যে ঘাটটা নাড়ালো হালকা করে, চোখ পিটপিট করছে। অবভিয়াসলি আমার ফোনে জুম লেন্স নেই, তো সেই জন্য ভালোভাবে আসছে না। 160 রকম প্রজাতির পাখি আছে এখানে, গাইড সাহেব বললেন। পুরে একখানা হরিণ দেখা যাচ্ছে, এই যে ঠিক ক্যামেরার মিডিলে, ফ্রেমের ঠিক মিডিলে। সম্বর ডিয়ার অতটা ভালোভাবে আসছে না, অনেকটা দূরে আছে। এখানে একটা ময়ূর দেখতে পেয়েছি, কি সুন্দর লাগছে, প্যাখম তুলেছে, এই যে সরে যাচ্ছে। ওপর থেকে আর একটু বেটার ভাবে দেখা যাচ্ছে। গাছের ডালে ঠিক ওপরে একটা কালো রঙের পাখি, লেজটা বড়, এটার নাম হচ্ছে ব্ল্যাক ডঙ্গো। এই সাফারির প্রথম স্পট যেখানে আমরা দাঁড়িয়েছি জলদাপাড়া ওয়াচ টাওয়ারে। এরপরে আরও 2টো স্পট দেখবো, হলং বাংলো এবং আর একটা ওয়াচ টাওয়ার। এখন ওয়াচ টাওয়ার থেকেই চারদিকে নজর রাখা হচ্ছে। পুরো বেড়া দিয়ে ঘেরা, এই বেড়ার বাইরে যাওয়া নিষেধ। আর এই গাছ ফাছ যেগুলো রয়েছে এখানে দেখতে পাবে, পায়ের ছাপ বেশ কিছু রয়েছে। এখানগুলোই হচ্ছে সল্ট পিট, মানে নুনের ঢেলা রাখা হয় যাতে জন্তু জানোয়ার, সবার শরীরেই নুন প্রয়োজন হয়, আমাদের শরীরে যেরকম নুন প্রয়োজন হয়। কি এটা, কি পাখি? সবুজ পায়রা। এদিকে প্রাণ ভরে একটু এনাকে দেখে নি, মহাকাল বাবাজিকে। এখন কান দুলিয়ে দুলিয়ে, সুর দুলিয়ে দুলিয়ে খাচ্ছেন। আর নামিয়ে দিল লেজটা। ওইখানে একটা, ওইদিকে নাচছে। আহা 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 আহা, মানে এখানে আসতে পারে। একটা লেপার্ড দেখা গেছে। ইস, ক্যামেরা খুলতে খুলতে বসে গেল। ক্যামেরায় আসছে না কিন্তু। আমরা এখন যে ওয়াচ টাওয়ারটা এসছি, এই যে হাতি রয়েছে, পুরো এই এলাকাটার নাম হচ্ছে হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। এখানে একটা ছোট ওয়াচ টাওয়ার, আর এখানে এটাকে যদি ওয়াচ টাওয়ার বলা যায়, কিন্তু ও আচ্ছা, এটা হাতিতে ওঠার জন্য। ও
ওকে, এইটা হচ্ছে হাতিতে ওঠার জন্য আর এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তবে যেহেতু এখানে ফেন্সিং করা নেই সেই জন্য এখানে গাড়ি থেকে নামতে দেয় না, কিছু দেখা গেলে গাড়ি থেকে বসেই দেখতে হবে। যে গোলাপি রঙের মাথা, এই যে গ্রাসগুলো লম্বা লম্বা, এগুলো হচ্ছে এলিফ্যান্ট গ্রাস। উল্টো দিকে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে, এই যে একদম সোজা। দাঁড়া হরিণটা দেখাই, একদম ঝোপের মধ্যে, একদম সোজাসুজি সাম্বার ডিয়ার, মেয়ে হরিণ। মেয়ে হরিণ সাম্বার ডিয়ার। এইদিকে দেখা যাচ্ছে দুটো বাইসন, ডান দিকে একটা বাঁ দিকে একটা, ফ্রেমের ঠিক মাঝামাঝি। একসাথে হরিণ বাইসন দুটোই দেখা হয়ে গেল রাস্তার এপাশ আর ওপাশ। এসে পৌঁছেছি হলং বাংলোর এখানে। এইটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, আর এসেই দেখা পেয়ে গেছি বাইসনের। একজন আবার আমার দিকে ঘাড় উঁচিয়ে দেখছে। বাঁ দিকের কালোটা বিশাল বড় সাইজে। শিংগুলো তো মানে দেখলে এখান থেকে ভয় লাগছে। এ বোধহয় বউকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, সন্ধে হয়ে গেছে। পাটা দেখলে মনে হবে পায়ে সাদা মোজা পরে আছে আর পায়ে কালো জুতো। উফ, কি তাগড়াই চেহারা। জলদাপাড়া ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি একশৃঙ্গ গন্ডারের জন্যই বিখ্যাত। ওটা পাইনি এখন আমরা। ওটা পাইনি, আমরা পাইনি, অন্যরা হ্যাঁ, পেয়েছে। অন্যরা পেয়েছে। হ্যাঁ, আমরা লেপার্ড পেলাম, চোখ দিয়ে দেখলাম, ক্যামেরায় বন্দি যদি নাও হয়। হুম, আমাদের মতো রান্না করে খেত না, ব্রিটিশ পিরিয়ডের দিকে ছিল জলদা ট্রাইব। ওই সময় একটা কলেরা রোগ আসে, ওই রোগে লুপ্ত হয়ে যায় পুরো জলদা প্রজাতি। ওই জন্য জলদা প্রজাতির নাম দিয়ে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই যে সবুজ আবরণ্য যে দেখছেন, বলতে পারবেন এই সবুজ আবরণ্য, এই যে বড় বড় গাছ, অবদানটা কার? প্রকৃতি, নেচার। নেচার, প্রকৃতি বললে হবে না, এটা হচ্ছে পাখির অবদান। ও, পাখি ফল খায়, সেখানে ড্রপিং করে দিচ্ছে, সেখান থেকেই গাছ হচ্ছে। বুঝতে পারলেন? ওই জন্য শুধু হাতি গন্ডার বাইসন নয়, পাখিকেও ভালোবাসুন, বাটারফ্লাইকেও ভালোবাসুন। বুঝতে পারলেন তো? এদেরকেও ছবি নিয়ে পোস্ট করবেন সোশ্যাল মিডিয়ায়। এরা তো আমাদেরকে হেল্প করছে। এই গন্ডারটা আর আগের এই গন্ডারটা মারামারি করছিল। আগেরটা ছোট, এইটা সাইজে অনেক বড়। আর এই বাইসন দুটো হতভম্ব হয়ে তাকিয়ে আছে এদিকে। একটা গন্ডার আর একটা বাইসন সামনাসামনি, কে জিতবে? তাও বাইসনটা সাইজ ছোট, গন্ডারটা বড়। বড় বাইসনটা এদিকে ঘাস খাচ্ছে। হ্যাঁ, মানুষ হলে তো লাগিয়ে দেওয়া যায়। মারামারি হলো না। আমরা যে হলং বাংলোর কথা শুনেছি, ঠিক এই যে জায়গাটা, ঠিক এই জায়গাটায় বাংলোটা ছিল। আর ওইদিকে ডাইনিং, কিচেন, এগুলো স্টাফ কোয়ার্টার, এগুলো বেঁচে আছে। এইখানটা পুরো একদম ধুলিস্যাৎ হয়ে গেছে। আজকে যেন পুরো চোখের সামনে ডিসকভারি চ্যানেল দেখলাম। আমাদের টাইম প্রায় শেষ। হলং ওয়াচ টাওয়ার বা হলংয়ের যে বাংলোটা বা আশপাশের যে এরিয়াটা, সেখানে ছিলাম আমরা এতক্ষণ। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো আবার জিপসিতে করে। একটা গন্ডার পেয়ে গেছি সামনে, রাস্তা দিয়ে যেতে যেতে আবার। কি বিরাট সাইজ এটাও। তারা করবে, চলো তাড়াতাড়ি। আমরা বিরাট লাকি আজকে। এই যে হাতি, জঙ্গলের হাতি, এগুলো পোষা টোষা নয়, এগুলো জঙ্গলের হাতি। উফ, ফেরার সময়ও কত কিছু পাচ্ছি। আরো আসছে, আরো আসছে। এরা এখন সব এদিক ওদিক ছিল তো, বাসায় ঢুকে সামনে হাতি রাস্তা বেরোচ্ছে। জঙ্গলি হাতি, কতগুলো জঙ্গলি হাতি রাস্তা বেরোচ্ছে ভাই। ও মারাত্মক।
তো জলদাপাড়া দিকে। আজকে আমরা জলদাপাড়ায় যা সাফারি করলাম মানে মারাত্মক। আমি তো বলবো এখানে এলে সাফারি করাটা মাস্ট। মাত্র 1750 টাকা লাগে একটা জিপসিতে। কি দেখতে পাইনি আজকে আমরা, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা দেখেছো। গন্ডারের মারামারি দেখেছো, ময়ূরের ডাক দেখেছো, হাতির বাড়ি ফেরা দেখেছো। আমি তো রেকমেন্ড করব গাড়ি নাম্বার 1133 আকরমদা গাড়ি চালান, এবং ইন্দ্র আঙ্কেল আছেন যিনি গাইডের ভূমিকা পালন করেন। এনাদের দুজনের সঙ্গেই তোমরা যাও। আমরা হোমস্টেতে এখান থেকে ওই জায়গাটার ডিস্টেন্স মানে গেটটার ডিস্টেন্স মোটামুটি গাড়িতে 15 মিনিট মতো, খুব একটা বেশি টাইম লাগে না যেতে বা আসতে। এখন ভাবছি একটু নদীর দিকে যাওয়া যাক। আবার আমরা হোমস্টে থেকেই টর্চ নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের হোমস্টে থেকে টর্চও প্রোভাইড করা হয়। এই যে উল্টো দিকে জঙ্গল দেখা যাচ্ছে, আর নদীর শব্দ শুনতে পাচ্ছ, কল 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 করে নদীর শব্দ। পুরো কি শান্তি চারদিকে। সন্ধেবেলা আস্তে আস্তেই চলে এসছে গরম গরম স্ন্যাক্স, ভেজ পকোড়া, আর এদিকে রয়েছে লিকার চা। স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার পর আমরা ঘরেই ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম সারাদিন পরে। এখন মোটামুটি রাত 10টা বাজতে যায়, 9:30 মতো বেজেই গেছে। তবে এখন কিন্তু আর এইদিকে বেরোনো যাবে না। এদিকটা এনজয় করতে গেলে ঘর থেকেই এনজয় করতে হবে। আর এদিকে আমাদের ডিনার অলমোস্ট রেডি, কি রেডি হয়েই গেছে। আমার রুটি, ওরা দুজন খাচ্ছে ভাত। রুটির সঙ্গে আছে বা ভাতের সঙ্গে আছে ফুলকপি আলুর তরকারি, একটা ভাজা, তার সঙ্গে পেঁয়াজ, আর এখানটায় ডাল, চিকেন চলে এলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেটা বলা হয়নি, কারণ প্রচুর তাড়াহুড়ো ছিল বেরোনোর জন্য আমাদের, প্রত্যেকটা খাবার খুব টেস্টি কিন্তু একদম হালকা। তো চলো তোমাদেরকে হালকা নদীর আওয়াজ শুনিয়ে আজকে রাতে গুড নাইট বলা যাক। কাল সকালবেলা আবার দেখা হবে। গুড মর্নিং ফ্রম জলদাপাড়ায় আমাদের হোমস্টে থেকে। সকালবেলা সিনারিওটাই সবার আগে দেখো, কি দারুণ লাগছে চারপাশ। এদিক থেকে সূর্য উঠেছে, নরম রোদ। এখন মোটামুটি 7:30 মতো বাজে। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। চাটা খেয়ে তারপর এবার একটু নদীর পাড়ে গিয়ে এনজয় করতে হবে। আজ এখান থেকে আমাদের চেক আউট করে যাওয়ার পালা। খুব বেশিক্ষণ আর হাতে টাইম নেই, মানে আমরাই ডুয়ার্সের আমাদের গরুমারার হোমস্টেতে তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরোবো। এই জায়গাটার মজা একটুখানি এখানটায় বসে নিয়ে নিই। হোমস্টেতে আমাদের লাস্ট মিল ব্রেকফাস্ট চলে এসছে। লুচি আছে, তরকারি আছে, সাদা আলু তরকারি লুচির সঙ্গে যেটা বেস্ট লাগে, ডিম সিদ্ধ আছে, এবং আছে একটি রসগোল্লা। তো এবার আসা যাক যে ডুয়ার্সের আইটিনারি আমরা কিভাবে সাজাতে পারি। গরুমারার দিকে তোমরা তো এমনিতে নর্মালি 3-4 দিন থাকতেই পারো, মানে 3 নাইট 4 ডেজ অথবা 4 নাইট 5 ডেজ থাকতেই পারো। অথবা কেউ যদি চাও যে দুটো ডুয়ার্সকে, মানে গরুমারার ডুয়ার্স এবং জলদাপাড়ার ডুয়ার্স দুটোকে নিয়ে একবারে কভার করব, সেক্ষেত্রে তোমরা গরুমারা সাইডে আমার নিজের গ্রিন প্যারাডাইসে 2 দিন থাকো, আর আমাদের এখানে জলদাপাড়ার হোমস্টেতে 2 দিন থাকো। সেক্ষেত্রে তোমরা প্ল্যানটা কিভাবে সাজাতে পারবে? প্রথম দিন তোমরা যেদিন নামলে ট্রেন থেকে নিউমাল জাংশনে, সেদিন গরুমারার কিছু লোকাল সাইট সিং করে নাও। তারপরের দিন তোমরা ডুয়ার্সের 7 পয়েন্ট যে সাইট সিং, সামসিং, সুন্দর নিকোলা, রকি আইল্যান্ড, বিন্দু, ঝালং, ভুটান সাইড, সেগুলো কভার করতে পারো। তারপরের দিন গরুমারার থেকে চলে আসো জলদাপাড়া আসার পথে একটা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার, লেপার্ড রেস্কিউ সেন্টার পড়বে, সেইটা দেখে তারপরে চলে এসো আমাদের এই জলদাপাড়ার হোমস্টেতে এসে বিকেলবেলা তোমরা করো হচ্ছে সাফারি, যেটা তোমরা অবশ্যই করতেই হবে। ডে 3 এর সাইট সিংও কমপ্লিট হয়ে গেল, এখানে এসে জঙ্গল সাফারি কমপ্লিট হয়ে গেল জলদাপাড়ার। তারপরে তোমরা এখান থেকে চলে যাও ভুটানের ফুনসেলিং এখান থেকে যেতে পারো। সেখানে গিয়ে টুকটাক কিছু সাইট সিং করার আছে ভুটানের ভেতরে। তোমরা যেদিন এখান থেকে ডে 5 যেদিন এখান থেকে চেক আউট করবে, সেদিন কুচবিহার রাজবাড়ি কভার করে তারপর তোমরা ট্রেনে উঠে যেতে পারো। বাদবাকি তোমরা কন্ট্যাক্ট কি করে করবে? এই হোমস্টে, আমার ওই গরুমারার হোমস্টে, যেখানেই তোমরা কন্ট্যাক্ট করতে চাও, নিচে অলরেডি স্ক্রিনিং নাম্বার চলে আসছে। এছাড়া ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে। আলাদা করে তোমরা যদি ছবি দেখতে চাও, সেই ছবি আমাকে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে এই নাম্বারেই। সেখানে তোমরা চাইলে আমি ছবি দিয়ে দেবো। ট্যুর প্ল্যান টোটাল যেটা বললাম, সেটা যদি আলাদা করে তোমরা কোনো ইম্প্রোভাইজেশন চাও, সেটাও হয়ে যাবে। অনেক রকম অপশন আছে। তো কন্ট্যাক্ট করে নাও আমাদেরকে, পথের সাথী ট্রাভেলসকে। আমাদের হোমস্টেতে ঘুরে যাও, ডুয়ার্স ঘুরে যাও। এরপর তো যেরকম বলেছি আসতে থাকবে আরো অনেক জায়গা, পাহাড়ের জায়গা, অফবিট জায়গা। চলো তাহলে আজকে এই ভিডিওটা এই অবধি। এরপরে আমরা বাড়ি ফিরে যাব, আলাদা করে রাস্তাঘাটে আর যদি কিছু দেখতে পাই দেখাবো। নাহলে চলো এখানেই টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো,
অনেকদিন পর আবার ভিডিওটা শুরু করেছি, চ্যানেলে দেওয়া রেগুলার ভিডিও আসতে থাকবে, ভালোবাসা দেখিও। চলো টাটা।